আচ্ছা, এই মুহূর্তে যে মানুষটি আপনার পাশেই রয়েছে সেই মানুষটি আসলে মানুষ তো, নাকি মানুষের চামড়া মোড়ানো অন্য কিছু? হ্যালো এভরিওয়ান, আমি ফেরদৌস সাগর, তোমাদের প্রিয় গল্পকথক। আজ কোনো কাল্পনিক গল্প নয়, ফেরদৌসের গল্পকথায় তোমাদেরকে শোনাবো আমার প্রবাস জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা। ভূমিকা না বাড়িয়ে চলো সরাসরি ডুবে যায় সেই নিষিদ্ধ অন্ধকারে। আর হ্যাঁ, এমন সব রোমহর্ষক ঘটনার সাক্ষী হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো। চলো তবে মূল ঘটনায় প্রবেশ করি। ফেরদৌসের গল্পকথা। নেদারল্যান্ডসের শীত যে হারের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে, সেটা আমস্টারডামের রাস্তায় সন্ধে না নামলে বোঝা যায় না। আমি তখন নতুন এসেছি ইউনিভার্সিটির ছাত্র হিসেবে, মাস কয়েক হবে। পকেটে টান, তাই রাত বিরেতে ক্লিনিংয়ের কাজ করি। রাত 3টের লাস্ট ট্রেন ধরে যখন এন্ডোভেন শহরে ফিরতাম, তখন ট্রেনের জানলায় নিজের ক্লান্ত বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে মনে হতো, এই আমি কি সেই আমি, নাকি অন্য কেউ? বাসায় ফিরতে ফিরতে ভোর 5টা। শরীর তখন আর চলতো না, ওভাবেই জ্যাকেট গায়ে ধপাস করে বিছানায় পড়ে যেতাম। কিন্তু শরীর তো আর মেশিন নয়। অনিয়ম আর হাড় ভাঙা খাটুনিতে মাস দুয়েকের মধ্যেই আমি বিছানায় পড়ে গেলাম। কাজটা ছাড়তে হলো, খরচ কমাতে হবে, তাই সিঙ্গেল রুম ছেড়ে শিফট করলাম একটা ডাবল রুমে। সেই রুমেই আমার প্রথম দেখা হামদুনের সাথে। হামদুন আলজেরিয়ান ছেলে, গায়ের রং তামাটে, মাথায় ঝাঁকড়া চুল আর চোখে সবসময় একটা বোকা বোকা ভাব। প্রথম দেখায় মনে হয়েছিল এমন হাবাগোবা ছেড়ে ইউরোপে টিকবে কি করে। ইংরেজি বলতে গেলে তোতলায়, রান্নার সময় নুন আর চিনির কৌটা গুলিয়ে ফেলে। আমি মনে মনে হাসতাম। আমি স্বভাবতই নিশাচর। কাজ ছাড়ার পরেও রাতে ঘুম আসতো না। ল্যাপটপের নীল আলোয় গল্পের প্লট সাজাতাম আর হামদুনকে দেখতাম। ও আমার ঠিক উল্টো, সন্ধ্যা হলেই খেয়ে দিয়ে শুয়ে পড়তো। কিন্তু সমস্যাটা শুরু হলো কিছুদিন পর থেকে। সেদিন রাত তখন সম্ভবত 3টে বাজে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি হেডফোন কানে দিয়ে কিছু একটা লিখছিলাম। হঠাৎ খসখস শব্দে তাকালাম, দেখি হামদুন উঠে বসেছে। ঘরের আবছা অন্ধকারে ওর চোখ দুটো জল জল করছে। আমার দিকে তাকালো না, সোজা আলমারি থেকে একটা কালো হুডি বের করে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, হামদুন, কোথায় যাচ্ছিস এত রাতে? ও চমকে উঠল, যেন ধরা পড়ে গেছে। আমতা আমতা করে ভাঙা ইংরেজিতে বলল, লাইব্রেরি পড়তে যাচ্ছি, সামনে এক্সাম তো। রাত 3টায় লাইব্রেরি, তাও আবার এই ঠান্ডা রাতে? আমি মনে মনে বললেও মুখে কিছু বললাম না। ও বেরিয়ে গেল। হামদুন ফিরে এলো ভোর 5টার দিকে। আমি তখনও জেগে। ও ঘরে ঢুকলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাইরে তুমুল বৃষ্টি হলেও ওর গায়ে বৃষ্টির এক ফোঁটা পানিও নেই, যেন ও বৃষ্টির ফোঁটাদের পাশ কাটিয়ে হেঁটে এসেছে। কাপড় না ছেড়েই ও বিছানায় শুয়ে পড়ল। আমি আর চোখে তাকালাম এবং তখনই দৃশ্যটা আমার নজরে এলো। দৃশ্যটা খুব সাধারণ, কিন্তু সেই মুহূর্তে আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হামদুন চিত হয়ে শুয়ে আছে, বালিশ ছাড়া, একদম সোজা, যেন কোনো কফিনে শোয়ানো লাশ। আর ওর হাত দুটো বুকের উপর ক্রস করে রাখা, ঠিক যেমনটা ফারাওদের মমি বা প্রাচীন কোনো ধর্মে মৃতদেহের হাত রাখা হয়। মানুষ ঘুমোলে নড়াচড়া করে, পাশ ফেরে, কিন্তু হামদুন নড়ল না। ওর বুকের ওঠানামা এত ধীর যে মনে হচ্ছিল ও শ্বাসই নিচ্ছে না। আমি তাকিয়ে রইলাম। জানালার ফাঁক দিয়ে আসা রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো ওর মুখে পড়েছে। হঠাৎ মনে হলো, ওর ঠোঁট দুটো কি নড়ছে? ও কি ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু বলছে? আমি কান পাতলাম, কোনো শব্দ নেই, কিন্তু বাতাসের ভারী ভাবটা জানান দিচ্ছে এই ঘরে আমরা দুজন ছাড়াও তৃতীয় কোনো উপস্থিতি আছে। একটা ভ্যাপসা পুরনো চামড়ার গন্ধ নাকে এলো, ঠিক যেন 1000 বছরের পুরনো কোনো কবরের গন্ধ। আমি সেদিন বুঝিনি আদৌ কি হামদুন ঘুমাচ্ছে নাকি ও অপেক্ষা করছে কারোর জন্য। পরের দিন ভার্সিটিতে শুভ্রেনার সাথে দেখা। শুভ্রেনা মেয়েটা অদ্ভুত,
সুন্দরী, কিন্তু ওর চোখের দিকে তাকালে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মনে হয় ও আপনার মনের সব গোপন কথা পড়ে ফেলছে। সুব্রেনা প্রসঙ্গে যখন এলাম তখন মাসখানেক আগের একটা ঘটনার কথা না বললেই নয়। সেই ঘটনাটা মনে পড়লে এখনো আমার গা শিউরে ওঠে, যদিও সুব্রেনা সেটাকে প্র্যাঙ্ক বলে উড়িয়ে দিয়েছিল। সেদিন ছিল শুক্রবার বিকেল। ভার্সিটির করিডোর প্রায় ফাঁকা। আমি লাইব্রেরি থেকে ফিরছিলাম। হঠাৎ একটা খালি ক্লাসরুম থেকে কারো ফিসফিসানি শুনতে পেলাম। কৌতূহলবশত দরজার ফাঁক দিয়ে উকি দিই। দেখি সুব্রেনা জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ঘরে ও ছাড়ার কেউ নেই, কিন্তু ও কারোর সাথে কথা বলছে অনর্গল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ওর গলার স্বরটা তখন সুব্রেনার মতো ছিল না। মনে হচ্ছিল গলার ভেতর থেকে দুটো আলাদা স্বর একসাথে বেরোচ্ছে, একটা ওর নিজের আর একটা খুব ভারী কোনো পুরুষের। আমি স্পষ্ট শুনলাম ও বলছে, সময় হয়ে এসেছে, তাকে আর আটকানো যাবে না। আমি সাহস করে দরজায় টোকা দিলাম, তারপরে ওর নাম ধরে ওকে ডাকলাম। ও চমকে ঘুরে তাকালো। মুহূর্তের জন্য ওর চোখে আমি যে হিংস্রতা দেখেছিলাম তা কোনো মানুষের হতে পারে না, কিন্তু পরক্ষণেই ও নিজেকে সামলে নিল। সে চেনা মিষ্টি হাসিটা দিয়ে বলল, আরে তুই ভয় পেয়ে গেলি নাকি? আমি তো ভয়েস মডুলেশন প্র্যাকটিস করছিলাম, একটা প্রাঙ্ক ভিডিও বানাবো বলে। কেমন হলো বলতো? আমি সেদিন জোর করে হেসেছিলাম, বিশ্বাস করার ভান করেছিলাম, কিন্তু মনের ভেতর খচখচানিটা থেকেই গিয়েছিল। আজ সেই সুব্রেনার সাথেই বসেছি ভার্সিটির ক্যাফেতে। কফিতে চুমুক দিতে দিতে আমি হামদুনের প্রসঙ্গটা তুললাম। সুব্রেনা, আমার রুমমেট হামদুনকে তো চিনিস তাই না? সুব্রেনা কফির মগটা নামিয়ে রাখলো। ওর ঠোঁটের কোণে সবসময় ঝুলে থাকা আলগা হাসিটা মিলিয়ে গেল। হামদুন ওই বোকা আলজেরিয়ানটা? কেন বলতো? আমি বললাম, ও রাতে অদ্ভুত আচরণ করে, আর ঘুমানোর ভঙ্গিটা বুকের ওপর হাত ক্রস করে মৃতের মতো শুয়ে থাকে। সুব্রেনার প্রতিক্রিয়াটা ছিল দেখার মতো। ও আস্তে করে ঘাটটা ঘোরালো। ওর চোখের মণিগুলো যেন মুহূর্তের জন্য বড় হয়ে গেল। ও ফিসফিস করে বলল, ক্রস করা হাত? তুই নিশ্চিত? আমি বললাম, হ্যাঁ, কেন? এটা কি কোনো বিশেষ কিছু? তারপর একটু খোঁচা দিয়ে বললাম, তোর সেই প্র্যাঙ্ক ভিডিওর স্ক্রিপ্টের মতো কোনো ভৌতিক থিওরি দিবি নাকি আবার? সুব্রেনা আমার ঠাট্টাটা গায়ে মাখলো না। ও টেবিলের উপর ঝুঁকে এলো, বলল, মজা করিস না। উত্তর আফ্রিকায়, বিশেষ করে মরক্কো আর আলজেরিয়ার কিছু তান্ত্রিক গোত্র আছে। তারা বিশ্বাস করে বুকের উপর হাত ক্রস করে রাখা মানে নিজের আত্মাকে পাহারা দেওয়া, যাতে ঘুমের মধ্যে অন্য কেউ শরীরে ঢুকতে না পারে। আমি এবার আর হাসলাম না, কিন্তু সুব্রেনার এই সিরিয়াস ভঙ্গি দেখে আমি একটু অবাকই হলাম। ওর কপালে ভাঁজ পড়েছে, চোখের মনে অস্থির। ও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু মনে হচ্ছে ও আমাকে দেখছে না, দেখছে অন্য কোনো ভয়ঙ্কর দৃশ্য। ওর চোখে মুখ স্পষ্ট আতঙ্কের ছাপ, নাকি এটা ওর নতুন কোনো নাটক? আমি ঠিক মেলাতে পারলাম না। তবে ওর তাকানো দেখে মনে হলো হামদুনকে নিয়ে নিশ্চিত কিছু একটা আঁচ করতে পেরেছে। হয়তো ভাবছে হামদুন কোনো সাইকো বা বিপজ্জনক কেউ, কিন্তু আসলে কি সেটা? সেদিন রাতে আমি ঠিক করলাম আমি জেগে থাকব, ঘুমের ভান করে দেখব হামদুন আসলে কি করে। রাত 3টা বাজলো। হামদুন উঠল, আজ আর বাইরে গেল না। আমি আসলে ঘুমাচ্ছি কি না সেটা যাচাই করে মেঝের মাঝখানে বসে পড়ল। ওর সামনে একটা ছোট মাটির পাত্র ও দেশলাই জ্বালালো, ধোঁয়া উঠল, আর সেই সাথে শুরু হলো সেই হাড়হিম করা বিড়বিড়ানি। ভাষাটা আরবি নয়, ফ্রেঞ্চও নয়, এটা অন্য কিছু। হঠাৎ ঘরের লাইটটা দপ করে নিভে গেল, কিন্তু হামদুনের সামনের আগুনের শিখাটা নিভল না, বরং সেটা নীল হয়ে গেল। আর সে নীল আলোয় আমি দেখলাম হামদুনের ছায়াটা দেওয়ালের ওপর পড়েছে, কিন্তু ছায়াটা হামদুনের নয়, কারণ ছায়াটার মাথায় 2টা বড় বড় শিং আছে। সেই রাতে আমার আর ঘুম হয়নি, হওয়ার কথাও না। দেওয়ালের গায়ে সেই শিংওয়ালা ছায়াটা দেখার পর আমি চোখের পলক ফেলার সাহস পাচ্ছিলাম না। নীল আলোটা মিলিয়ে যাওয়ার পর ঘরটা আবার অন্ধকারে ডুবে গিয়েছিল। হামদুনের বিড়বিড়ানিও থেমে গিয়েছিল এক সময়, কিন্তু আমার বুকের ধরফরানি থামেনি।
সারাটা রাত আমি চাদর মুড়ি দিয়ে চোখের একটা কোণা খোলা রেখে হামদুনের দিকেই তাকিয়েছিলাম। ও সেই মরার মতো চিত হয়ে শুয়েছিল, হাত দুটো বুকের উপর ক্রস করা। মাঝে মাঝে মনে হচ্ছিল ওর শরীরটা যেন বিছানা থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে না, ওটা হয়তো আমার চোখের ভুল। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, দেখি হামদুন তার স্বভাবসুলভ ভঙ্গিতে কিচেনে কফি বানাচ্ছে। আমাকে দেখে সেই বোকা বোকা হাসিটা দিল। ওর দিকে তাকিয়ে আমার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। এই ছেলেটা কি কাল রাতে ওই ভয়ঙ্কর কাণ্ড করছিল, নাকি আমি অসুস্থতার কারণে হ্যালুসিনেশন দেখছি? আমার যুক্তিবাদী মন বলছিল সবটাই মনের ভুল, কিন্তু আমার ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় চিৎকার করে বলছিল, ফেরদৌস পালাও, এই রুম থেকে তুমি দ্রুত পালিয়ে যাও। সেদিন হামদুনের ক্লাস ছিল সকাল সকাল। ও বেরিয়ে যাওয়ার পর আমি দরজাটা ভেতর থেকে লক করে দিলাম। হৃদস্পন্দন বেড়ে গেল। আমি জানি কাজটা অনৈতিক, রুমমেটের জিনিসে হাত দেওয়া ঠিক না, কিন্তু কাল রাতের ওই দৃশ্য দেখার পর নীতি নৈতিকতার চেয়ে বেঁচে থাকাটা বেশি জরুরিই মনে হচ্ছে। হামদুনের লকারটা ও সাধারণত চাবি দিয়ে রাখে না। একটা পুরনো ট্রলি ব্যাগ আছে ওর খাটের নিচে। আমি ওটা টেনে বের করলাম। ধুলো আর ভ্যাপসা গন্ধ বের হলো। চেনটা খুলতেই ভেতরে দেখলাম এলোমেলো কাপড় চোপড়। স্বাভাবিক, কিন্তু কাপড়ের স্তূপের একদম নিচে তোয়ালের ভাঁজে মোড়ানো একটা কাঠের বাক্স পাওয়া গেল। বাক্সটা হাতে নিতেই আমার হাতটা কেঁপে উঠল। বাক্সটা খুব হালকা, কিন্তু এটার গা থেকে কেমন একটা হিমশীতল ঠান্ডা অনুভূতি হচ্ছে। কাঠের উপর অদ্ভুত সব নকশা খোদাই করা, জ্যামিতিক নকশা, কিন্তু সাধারণ নয়, অনেকটা পেন্টাগ্রামের মতো কিংবা তার চেয়েও জটিল। আমি সাবধানে ঢাকনাটা খুললাম। ভেতরে যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কোনো টাকা পয়সা বা সোনা দানা নয়। ভেতরে রয়েছে একটা শুকনো পাখির পা, কয়েকটা পোড়া পালক আর একটা ছোট্ট শিশি। শিশির ভেতর ঘন লাল রঙের তরল, হতেও পারে রক্ত, কে জানে। আর আছে একটা জরাজীর্ণ ডায়েরি। ডায়েরিটা খুললাম। ভাষাটা আরবি মনে হলেও অক্ষরগুলো কেমন যেন বাঁকানো। আমি আরবি পড়তে পারি না, কিন্তু মাঝখানের একটা পাতায় এসে থমকে গেলাম। সেখানে একটা স্কেচ করা, একটা মেয়ের ছবি, পেন্সিলে আঁকা হলেও মেয়েটার চোখ দুটোতে এমনভাবে শেড দেওয়া হয়েছে যে মনে হচ্ছে ও তাকিয়ে আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, ছবিতে মেয়েটার গলার কাছে একটা লাল কালির দাগ, যেন কেউ ছবিতেই ওর গলা কেটে দিয়েছে। মেয়েটার চেহারাটা অস্পষ্ট, কিন্তু কেন জানি খুব চেনা চেনা লাগলো। কোথায় যেন দেখেছি। দ্রুত সবকিছু গুছিয়ে যথাস্থানে রেখে দিলাম, কারণ হামদুন ফেরার সময় হয়ে গেছে। বিকেলে সুব্রেনার সাথে দেখা করলাম লাইব্রেরির পেছনের বাগানে। জায়গাটা নির্জন। সব খুলে বললাম ওকে, কাঠের বাক্স, পাখির পা আর ওই অদ্ভুত ছবির কথা। সুব্রেনা চুপ করে শুনল। আজ ওকে খুব চিন্তিত দেখাচ্ছে। ওর সেই চঞ্চল ভাবটা নেই। আমার কথা শেষ হতেই ও আমার হাতটা খপ করে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। সুব্রেনা ফিসফিস করে বলল, তুই এখনই ওই রুম ছেড়ে দে। ওই নকশাগুলো, ওগুলো আমাজিক জাদুর প্রতীক, আলজেরিয়া আর মরক্কোর আদিম কালো জাদু। ওরা জিন বশ করার জন্য এগুলা ব্যবহার করে। আমি এটা শুনে ঢোক গিললাম, কিন্তু হামদুন তো দেখতে একদমই। সুব্রেনা আমাকে থামিয়ে দিয়ে বলল, কি বোকা? ওর চোখে সেই দিনকার মতো এক অদ্ভুত চাউনি। ও বলল, শয়তান কখনো শিং আর লেজ নিয়ে আসে না রে, সে আসে সবচেয়ে বিশ্বাসযোগ্য রূপে। হামদুন কিছু একটা খুঁজছে, আর ওটা পাওয়ার জন্য ও কাউকে ছাড়বে না। তুই ওই রুমে থাকলে তোর বিপদ হতে পারে। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বিপদ? কিসের বিপদ? সুব্রেনা দিক ওদিক তাকালো, তারপর গলা নামিয়ে বলল, জিন বা অশরীরী শক্তি যখন কারোর উপর ভর করে, তখন তার প্রচুর এনার্জি বা শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি তারা শুষে নেয় আশেপাশের মানুষ থেকে। তুই অসুস্থ হয়ে পড়ছিস, এটা কি একবারও ভেবে দেখেছিস? কেন তোর শরীর কেন দিন দিন খারাপ হচ্ছে? কারণ হামদুন তোর প্রাণশক্তি ব্যবহার করছে ওর জাদুর জ্বালানি হিসেবে। সুব্রেনার কথাগুলো শুনে আমার মাথার মধ্যে ঝনঝন করে উঠল। সত্যি তো, আমি এই বাসায় আসার পর থেকেই তো অসুস্থ।
ক্লান্ত লাগে, সারাদিন ঘুম পাই। কিন্তু সুব্রেনার শেষ কথাটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলল। ও বলল, মেয়েটার ছবি, ওটা নিশ্চয়ই ওর শিকার। হামদুন কাউকে মারতে চায়, তুই সাবধানে থাকিস, আজ রাতে ভুলেও ঘুমাবি না। বাসায় ফেরার পর থেকেই আমার অস্বস্তি হতে লাগলো। হামদুন ফিরেছে সন্ধ্যার পর, আজ ওকে খুব উত্তেজিত মনে হচ্ছে। অন্যদিন এসেই শুয়ে পড়ে, আজ সে অস্থিরভাবে পায়চারি করছে আর বিড়বিড় করছে। রাত 12টা বাজলো। আমি শুয়ে পড়ার ভান করলাম, কিন্তু চোখের পাতা এক করলাম না। বালিশের নিচে মোবাইলটা অন করে রাখলাম, যদি ভিডিও করা যায়। রাত 2টোর দিকে হামদুন উঠল। আজ আর সে মোমবাতি জ্বালালো না। অন্ধকারে গিয়ে দাঁড়ালো জানলার সামনে। জানলাটা খোলা, হাড় কাঁপানো বাতাস বাইরে, কিন্তু হামদুনের গায়ে কোনো কাপড় নেই। ও খালি গায়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘরের বাতাসটা ভারী হয়ে উঠল। একটা কটু গন্ধ নাকে এলো, অনেকটা পোড়া মাংস আর পচা ফুলের গন্ধ মেশানো। আমার বমি আসার উপক্রম হলো। হামদুন জানলার দিকে তাকিয়ে নিচু স্বরে ডাকলো, হিয়া হিয়া। তারপরও অদ্ভুত একটা কাজ করলো। পকেট থেকে সে লাল তরলের কিংবা লাল রক্তের শিশিটা জানলার বাইরের কার্নিশে কয়েক ফোঁটা ছিটিয়ে দিল। সাথে সাথে মনে হলো বাইরের অন্ধকারটা যেন নড়ে উঠল। জানলার ওপাশ থেকে একটা খসখসে শব্দ হলো, যেন বিশাল বড় কোনো নখ দিয়ে কেউ কাচের উপর আঁচড় কাটছে। আমি ভয়ে জমে গেলাম। আমরা 3 তলায় থাকি, এখানে জানলার ওপাশে কারো থাকার কথা নয়। হামদুন এবারও সোজা আমার বিছানার দিকে। অন্ধকারে ওর চোখ দুটো বিড়ালের চোখের মতো জ্বলছে। ও কি বুঝতে পেরেছে আমি জেগে আছি? ও ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওর হাতে যেন চকচকে কিছু একটা। এটা কি কোনো ছুরি? ও কি আমার কোনো ক্ষতি করবে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি নড়তে চাইলাম, কিন্তু শরীর অবশ হয়ে আছে, বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিসের মতো। হামদুন আমার একদম কাছে চলে এলো, ঝুঁকে এলো আমার মুখের উপর। ওর নিঃশ্বাসে সেই পচা গন্ধ। ও আমার কানে ফিসফিস করে বলল, কিন্তু গলাটা হামদুনের নয়। সেই ভারী যান্ত্রিক স্বরেও বলল, তুই তো সব দেখেই ফেলেছিস, তাই না? আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হামদুন নাকি হামদুনের ভেতরে সেই সত্তা আমার গলার কাছে হাতটা বাড়িয়ে দিল। ঠিক তখনই বাইরে থেকে একটা বিকট শব্দ হলো, যেন বাজ পড়ল কোথাও, আর জানলার কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ল। সেই তীব্র শব্দ আর দমকা হাওয়ার তোড়ে হামদুন ছিটকে পড়ল মেঝের উপর। আমিও সেই সুযোগে খাট থেকে লাফ দিয়ে দরজার কাছে সরে গেলাম। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচের টুকরো। হামদুন মেঝের উপর পড়ে কাতরাচ্ছে। একটু আগে ওর শরীরে যে অতিপ্রাকৃত শক্তি দেখছিলাম, তা যেন নিমিষেই উবে গেছে। ও এখন সাধারণ একজন মানুষের মতোই যন্ত্রণায় কুঁকড়ে আছে। আমি ভয়ে ভয়ে তাকালাম ওর দিকে। বললাম, হামদুন, তুই আমাকে মারতে চাইছিলি কেন? হামদুন ভাঙা কাচের উপর দিয়েই কনুয়ে ভর দিয়ে উঠে বসলো। ওর কপাল কেটে গেছে, রক্ত পড়ছে। ও আমার দিকে তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে আর হিংস্রতা নেই, আছে ভয় আর ক্লান্তি। তোমাকে মারতে চাইনি ভাই, হামদুন হাঁপাতে হাঁপাতে বলল। আমি আসলে তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, তুমি খেয়াল করনি। কিন্তু গত কয়েকদিন ধরেই সে তোমার ঘাড়ে চেপে বসে আছে। আমি মন্ত্র পড়ে তাকে তোমার শরীর থেকে আলাদা করতে চেয়েছিলাম। যখন আমি তোমার গলার কাছে হাত বাড়ালাম, তখন আমি আসলে তোমাকে ধরিনি। আমি তোমার কাঁধের উপর বসে থাকা ছায়াটার গলা টিপে ধরেছিলাম। খুব অবাক হয়ে জানতে চাইলাম, এই সে কিংবা ছায়াটাকে কি চাই সে? ও বলল, সে এক শয়তান, অশরীরী। তুমি শুনলে হয়তোবা ভয় পেতে পারো, কিন্তু এটা সত্য যে গত কয়েকদিন ধরে এই কালো ছায়াটাই তোমার ঘাড়ে চেপে বসে তোমার শক্তি চুষে খাবার চেষ্টা করছিল। ও বলল, এই রকমের অশরীরীরা দুইভাবে শক্তি চুষে খায়, মাথা বা ঘাড়ের কাছে বসে, আবার শরীরে প্রবেশ করে। কিন্তু এই শয়তানটা যেহেতু এরই মধ্যে আরেকটা শরীরে ভর করে আছে, তাই তোমার শরীরের সকল শক্তি শুষে নেওয়ার চেষ্টা করছিল। আমি অবিশ্বাস নিয়ে জানতে চাইলাম, আর ওই যে কণ্ঠটা, যান্ত্রিক একটা স্বর, ওটা কার? হামদুন ম্লান হাসলো, তারপর বলল, ওটা আমার স্বর ছিল না ব্রাদার, ওটা ছিল ওই ছায়ার চিৎকার। ও আমার মাধ্যমে কথা বলার চেষ্টা করছিল।
আমি তখন কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলাম হামদুনকে, কিন্তু হামদুন, কাল রাতে যে দেখলাম নীল আগুন আর তোমার ছায়ায় শিং, ওটা কি ছিল? তুমি কি শয়তানের পূজা করছিলে? হামদুন মাথা নাড়ল। ওর চোখে একটা ক্লান্তির ছাপ। বলল, না ব্রাদার, আমি এই অশুভ কালো ছায়াটাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছিলাম। আমি জানতাম সে তোমার শক্তি শুষে নিচ্ছিল। যখন আমি মন্ত্র পড়া শুরু করলাম, সে অদৃশ্য হয়ে ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছিল আমার উপর হামলা করার জন্য। আমার মন্ত্রের তোড়ে সে আর পুরোপুরি লুকিয়ে থাকতে পারেনি। আগুনের রং নীল হয়ে গিয়েছিল এই শয়তানের উপস্থিতির কারণেই। আর দেওয়ালে যে শিংওয়ালা ছায়াটা দেখেছিলে, ওটা অবশ্যই আমার ছিল না। ওটা ছিল আমার পেছনে দাঁড়ানো ওই শয়তানটার আসল রূপের ছায়া। আমি তখন জিজ্ঞেস করলাম, আর ওই বিকট শব্দটা? মেঘ ডাকার মতো আওয়াজ হলো, অথচ আকাশ পরিষ্কার, জানালাই বা ভাঙলো কেন? হামদুন মেঝের কাছের টুকরো সরাতে সরাতে বলল, ওটা মেঘের ডাক ছিল না ব্রাদার। আর যখন আমি মন্ত্র পড়ে ওই ছায়াটাকে তোমার শরীর থেকে সরাতে গেলাম, তখন আমার মন্ত্র, শিশির, ওই লাল জাদুকরি তরল আর ওর অশুভ শক্তির মধ্যে একটা বড় সংঘর্ষ হলো। ওই শব্দটা সেই সংঘর্ষের শক ওয়েভ। ওই ধাক্কাতেই জানলার কাঁচ ভেঙে গেছে আর শয়তানটাও পালিয়ে গিয়েছে। শয়তান মানে ওই ডাইনিটা? আমি হামদুনকে জিজ্ঞেস করি। হামদুন মাথা নাড়ল। হামদুনের ব্যাখ্যাটা অদ্ভুত, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই। আমি ওর দিকে হাত বাড়িয়ে দিলাম, ওকে উঠতে সাহায্য করলাম। হামদুন উঠে বসেই ব্যাগ থেকে তোয়ালে বের করে জানলাটা ঢাকার ব্যবস্থা করলো। তারপর আমার দিকে ফিরে পকেট থেকে ফোনটা বের করলো। গ্যালারি ঘেটে একটা ছবি দেখালো। ছবিতে একটা মেয়ে, শ্যামলা রং, কোকড়া চুল, চোখে দৃষ্টি বেশ তীক্ষ্ণ। হামদুন বলল, এর নাম মরিয়ম, আলজেরিয়ান পরিচয় দিয়ে আর্টস ফ্যাকাল্টিতে পড়ে, কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি ওর আসল বাড়ি আলজেরিয়াতে নয়, মরক্কোতে, যেখানে আমার ভাইকে মারা হয়েছিল। ও চেহারা বদলেছে, কিন্তু ওর চোখের মনি আর গায়ের গন্ধ বদলাতে পারেনি। কালো জাদুর চর্চা যারা করে তাদের গা থেকে এক ধরনের পোড়া সালফারের গন্ধ আসে। আমি ভার্সিটিতে ওর পাশ দিয়ে যাওয়ার সময় সেই গন্ধ পেয়েছি। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম। আমি হামদুনকে জিজ্ঞেস করি, কিন্তু হামদুন, তুই আমাকে বলিসনি কেন? হামদুন আমার চোখের দিকে তাকিয়ে খুব সিরিয়াস গলায় বলল, কারণ দেওয়ালেরও কান আছে ভাই। আমি যদি আগে বলতাম, তুমি ভয় পেয়ে স্বাভাবিক আচরণ করতে পারতে না। আর আমি নিশ্চিত ছিলাম না যে সে আমাদের কথা শুনছে কিনা, কিন্তু আজ যখন সে হামলা করলো, তখন আর লুকোনোর কিছু নেই। এই মেয়েটাই মরিয়ম, আর ওই আমাদের টার্গেট। পরদিনের কথা, সেদিন ভার্সিটিতে যা ঘটল, তাতে হামদুনের কথায় আমার আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। দুপুরে লাঞ্চ ব্রেকের সময় আমি আর সুব্রেনা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি সুব্রেনাকে রাতের পুরো ঘটনাটা খুলে বললাম। সুব্রেনা খুব মন দিয়েই শুনল। ওর কপালে বেশ চিন্তার ভাঁজ। ও বলল, তোর রুমমেট যদি সত্যি বলে থাকে, তবে আমরা খুব বিপদে আছি। মরক্কান ব্ল্যাক ম্যাজিক বা সিহর খুব ভয়ঙ্কর। এরা জিন বশ করে কাজ হাসিল করে। ঠিক তখনই আমার চোখ গেল করিডোরের শেষ মাথায়। মরিয়ম, সে একা হেঁটে আসছে, তার হাতে একটা পুরনো চামড়ার বাধাই করা বই। আমাদের দেখে ও থামল না, বরং সোজা আমাদের দিকেই এগিয়ে এলো। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সুব্রেনা আমার হাতটা খপ করে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। মরিয়ম আমাদের ঠিক সামনে এসে দাঁড়ালো। ও আমার দিকে তাকালো না, তাকালো সুব্রেনার দিকে। তারপর আমার দিকে ঘুরে বলল, তোমার রুমমেটকে বলো গায়ে লাল রক্ত ছিটিয়ে আর জানলার কাঁচ ভেঙে আমাকে আটকানো যাবে না। আর হ্যাঁ, আগুনের নীল রং করলে এই শয়তান পালায় না, বরং তারা আরও হিংস্র হয়। আমি জমে গেলাম। ও কি করে জানলো গতকাল রাতের কথা? সেই লাল তরল কিংবা রক্ত, কাঁচ ভাঙা, এসবের কথা? হামদুন তো এই কথা কাউকে বলেনি। তার মানে হামদুন ঠিকই বলেছিল। কাল রাতে যে ছায়াটা এসেছিল, সেটা তাহলে কি মরিয়মেরই পাঠানো? মরিয়ম একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। যাওয়ার আগেও বিড়বিড় করে কিছু একটা বলল, যা আমার কানে ঢুকলো না। কিন্তু সুব্রেনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আর সেটা দেখেই আমি সুব্রেনার হাত ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, সুব্রেনা কি বলল? সুব্রেনার ঢোক গিলল, ওর গলা কাঁপছে। ও আমার দিকে তাকিয়ে মিথ্যা বলল না সত্যি বলল বোঝার উপায় নেই। ও বলল, আজকের রাতটায় তোর শেষ রাত, তৈরি থাকিস। সুব্রেনার কাছ থেকে এটা শোনার পরে আমি রাগে হাত মুষ্টিবদ্ধ করলাম। ও তাহলে হুমকি দিচ্ছে? আমি পুলিশকে জানাবো। এটা শুনে সুব্রেনা আমার হাতটা খপ করে ধরল।
ওর হাতটা বরফের মতো ঠান্ডা। সুব্রেনা বলল, পুলিশ কিচ্ছু করতে পারবে না, কারণ ও মানুষ না। বিকেলে আমি যখন বাসায় ফিরলাম দেখলাম হামদুন নেই। ওর লকার খোলা, সে কাঠের বাক্সটাও নেই। টেবিলের ওপর একটা চিরকুট রাখা, তাতে ভাঙা ভাঙা ইংরেজিতে লেখা, ভাই আমি ওকে শেষ করতে যাচ্ছি চিরতরের জন্য। শহরের বাইরে সেই পরিত্যক্ত চার্চে আজও আসবে। আমি ওকে ওখানেই আটকাতে চাই, কিন্তু তুমি এসো না, কারণ এটা অনেক বেশি বিপজ্জনক। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল, কারণ ওই চার্চটা কুখ্যাত, ওখানে নাকি শয়তানের উপাসনা হয়। আমার মনে প্রশ্ন জাগলো, হামদুন একা একা লড়াই করতে পারবে তো? ও তো মারা পড়বে। আমি সাথে সাথে সুব্রেনাকে ফোন দিলাম। হামদুনের চিঠির কথাটা ওকে জানালাম, সাথে এটাও বললাম যে আমি ওই চার্চে যেতে আগ্রহী। ওপাশ থেকে সুব্রেনার উত্তেজিত গলা ভেসে এলো, তুই একা যাবি না, একদম না। আমি জানি ওই চার্চটা কোথায়, আমরা একসাথে যাব। রাত তখন 10টা। আমস্টারডামের আকাশ মেঘলা। আমরা একটা ট্যাক্সি নিয়ে শহরের শেষ প্রান্তে নামলাম। বাকি পথটা হেঁটেই যেতে হবে। জঙ্গল আর ঝোপঝাড়ের ভেতর দিয়ে পুরনো চার্চটা দেখা যাচ্ছে। চার্চের ছাদ নেই, দেয়ালগুলো শ্যাওলা ধরা। ভেতরে ঢোকার আগে আমরা আগুনের আভা দেখতে পেলাম আর শুনতে পেলাম সেই ভয়ঙ্কর বিড়বিড়ানি। তবে এবার সেটা হামদুনের গলা নয়, কোনো মেয়ের গলা, তীক্ষ্ণ হিসিসে। সুব্রেনা আমাকে ইশারা করলো চুপ থাকতে। আমরা ভাঙা দেওয়ালের আড়াল দিয়ে উকি দিলাম। দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। চার্চের বেদির মাঝখানে হামদুন পড়ে আছে, ওর হাত পা অদৃশ্য কোনো বাঁধনে বাঁধা। ও ছটফট করছে কিন্তু নড়তে পারছে না। আরও ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, পরনে আলখাল্লা আর মাথায় হুড। অবয়বটা তার হাত উঁচু করলো, হাতে একটা বাঁকানো ছুরি যা চাঁদের আলোয় চিকচিক করছে। সে মন্ত্র পড়া শেষ করলো এবং ধীরে ধীরে নিজের মুখের ওপর থেকে হুডটা সরালো। আমি আর সুব্রেনা একে অপরের দিকে তাকালাম। সুব্রেনার চোখে মুখে আতঙ্ক। হুড সরানোর পর যে মুখটা বেরিয়ে এলো সেটা মরিয়মের, কিন্তু এই মরিয়মকে সকালে দেখা সাধারণ মেয়েটার মতো লাগছে না। ওর চোখের নিচে গাঢ় সুরমা আঁকা, যা চাঁদের আলোয় অদ্ভুতভাবে জলজল করছে। ওর দৃষ্টি এতটাই তীক্ষ্ণ আর স্থির যে মনে হচ্ছে ও আমার চামড়া ভেদ করে আত্মার ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে। ওর মুখটা পাথরের মতো শক্ত, কোনো আবেগের লেশমাত্র নেই। মনে হচ্ছে কোনো এক গভীর ধ্যানে বা মন্ত্রের ঘোরে আছে সে। মরিয়ম ছুরিটা হামদুনের গলার দিকে নামিয়ে আনলো, কিন্তু হামদুন হঠাৎ অট্ট হাসি দিয়ে উঠল। বলল, মরিয়ম তুই কি নিশ্চিত তুই সঠিক মানুষকেই মারছিস? মরিয়ম থমকে গেল, ছুরিটা শূন্যে থেমে রইল। হামদুন কি কোনো চাল চালছে, নাকি এর পেছনে আরো বড় কোনো রহস্য আছে? সুব্রেনা আমার কানের কাছে ফিসফিস করে বলল, এটাই সুযোগ, চল ওকে আটকাই। কিন্তু সুব্রেনার গলার স্বরটা এই মুহূর্তে কেমন যেন অচেনা লাগলো আমার কাছে। সুব্রেনা সেই অচেনা গলার স্বর শুনে আমি চমকে তাকালাম ওর দিকে, কিন্তু অন্ধকার আর উত্তেজনার কারণে তখন ওর মুখের ভাবটা পরিষ্কার বুঝতে পারলাম না। আমার মাথায় তখন একটাই চিন্তা, হামদুনকে বাঁচাতে হবে। আমি আর সুব্রেনা ঝোপের আড়াল থেকে বেরিয়ে সোজা চার্চের ভাঙা দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি চিৎকার করে উঠলাম। মরিয়মকে পুলিশের মিথ্যে ভয় দেখিয়ে বললাম, মরিয়ম থামো, পুলিশ আসছে। আমার চিৎকারে মরিয়ম চমকে তাকালো। ওর হাতে ধরা ছুরিটা তখনও হামদুনের গলার কাছে। আমাকে দেখে ওর চোখ দুটোতে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ও আমার দিকে তাকালো না। ওর নজর স্থির হলো আমার পাশে দাঁড়িয়ে থাকা সুব্রেনার ওপর। হামদুন, যে কিনা এতক্ষণ বাধা অবস্থায় ছিল, আমার গলার আওয়াজ পেয়ে মাথা তুলল। ওর মুখে সেই পাগলাটে হাসিটা তখনও লেগেছিল। ও মরিয়মের দিকে তাকিয়ে বলল, মরিয়ম ছুরি নামিয়ে রাখ, মাছ টোপ গিলেছে। আমি থমকে গেলাম। মাছ টোপ গিলেছে মানে? হামদুন কি আমাকে বলছে? মরিয়ম ধীরে ধীরে ছুরিটা নামালো। ও আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কেন এসেছো এখানে? তোমাকে তো বারণ করা হয়েছিল। আমি হতভম্ব হয়ে বললাম, তোমরা একসাথে? কিন্তু হামদুন তো বলল তুমি সে ডাইনি, তুমি ওর ভাইকে মেরেছ। হামদুন এবার মেঝের ধুলো ঝেড়ে উঠে বসলো। ওর হাতের বাঁধনটা আসলে আলগা ছিল, ওটা ছিল একটা অভিনয়। ও আমার দিকে তাকালো, কিন্তু ওর দৃষ্টিতে করুণা। ও বলল, আমি আসলে মিথ্যে বলিনি ভাই,
আমার ভাইকে এক ডাইনি মেরেছিল, এটা ঠিক। সে ডাইনি এই শহরেই আছে, কিন্তু সে মরিয়ম নয়। আমি বিড়বিড় করে বললাম, মরিয়ম নয় তাহলে কে? আর মরিয়ম কে? হামদুন বলল, মরিয়ম আমার কাজিন। আমি অবাক হয়ে বললাম, মরিয়ম তোমার কাজিন? তোমরা একসাথে? কিন্তু হামদুন, সেদিন রাতে তুমি তো আমাকে বললে মরিয়মই সেই ডাইনি। তুমি আমাকে মিথ্যে বলেছিলে কেন? হামদুন আমার কাঁধে হাত রাখলো। আমাকে মাফ করো ব্রাদার, ওই রাতে তোমাকে মিথ্যে বলাটা খুব জরুরি ছিল। জিজ্ঞেস করলাম, কেন হামদুন? ও বলল, কারণ কালো ছায়াটা সবসময় তোমার উপর নজর রাখছিল। আমি যদি তোমাকে সত্যিটা বলে দিতাম যে মরিয়ম আমাদের দলের লোক, তাহলে তুমি সুব্রেনার সামনে স্বাভাবিক থাকতে পারতে না। তোমার চোখ মুখ তোমাকে ধরিয়ে দিত। শয়তানটা বুঝে যেত আমরা ফাঁদ পেতেছি। আমাদের দরকার ছিল তোমার আসল ভয়। তুমি মরিয়মকে দেখে সত্যিই ভয় পেতে, আর সেটা দেখেই শয়তান নিশ্চিত হয়েছিল যে আমরা ভুল পথে আছি। তোমাকে বোকা বানানোটা ছিল আমাদের এই নাটকের সবচেয়ে বড় অংশ। মরিয়ম এগিয়ে এলো, বলল, আমি আলজেরিয়া থেকে এসেছি ওকে সাহায্য করতে। আমি একজন ডাকি যে কিনা কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে। আমরা জানতাম আসল ডাইনি খুব চালাক, সে সহজে ধরা দেবে না। তাই আমরা একটা নাটক সাজিয়েছিলাম। আমি ভিলেন সেজেছিলাম যাতে আসল কালপ্রিট নিজেকে নিরাপদ মনে করে এবং আমাদের ফাঁদে পা দেয়। আমার মাথা ঘুরছে, কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। মনে প্রশ্ন জাগলো, আসল কালপ্রিট কে সে? হামদুন আঙ্গুল তুলল সোজা আমার পাশে, বলল, তোমার পাশেই দাঁড়িয়ে আছে সে, যার জন্য আমরা এতগুলো দিন অপেক্ষা করছি, যার শরীরে আমার ভাইয়ের খনি আশ্রয় নিয়েছে। আমি আমার ঘাড়টা ঘোরালাম। আমার পাশে দাঁড়িয়ে আছে সুব্রেনা, কিন্তু এই সুব্রেনাকে আমি চিনি না। এতক্ষণ যে ভীতু মেয়েটা আমার হাত আঁকড়ে ধরেছিল, তার ভঙ্গি এখন সম্পূর্ণ বদলে গেছে। ও আর সোজা হয়ে দাঁড়িয়ে নেই, ওর পিঠটা কেমন জানি কুঁজো হয়ে যাচ্ছে, আর ওর মুখে সেই মিষ্টি হাসিটা নেই। তার বদলে ঝুলছে এক হিমশীতল পৈশাচিক ক্রূরতা। সুব্রেনা আমার দিকে তাকালো। ওর চোখ দুটো এখন আর মানুষের চোখের মতো লাগছে না, মনে হচ্ছে দুটো আগ্নেয়গিরির গর্ত। ও হেসে উঠল, খিলখিল হাসি নয়, সেই হাসিটা যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো ভূমিকম্পের মতো। চার্চের ভাঙা দেওয়ালগুলো সেই হাসির শব্দে কেঁপে উঠল। সুব্রেনা কথা বলে উঠল, আর ঠিক তখনই আমার মাথায় যেন বজ্রপাত হলো। এই গলা, এই ভারী যান্ত্রিক দরাজ পুরুষালী কণ্ঠস্বর, এটা তো আমি চিনি। আমার চোখের সামনে ভেসে উঠল মাসখানেক আগে সেই দুপুরের স্মৃতি। ফাঁকা ক্লাসরুম, সুব্রেনা জানালার দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছিল। সেদিন আমি ঠিক এই আওয়াজটাই শুনেছিলাম। ও আমাকে বুঝিয়েছিল ওটা নাকি প্র্যাঙ্ক বা ভয়েস মডুলেশন ছিল। আমি বোকার মতো বিশ্বাসও করেছিলাম, কিন্তু আজ ওর সেই গলার স্বর শুনে আমি নিশ্চিত হলাম সেদিন ও কোনো ভয়েস মডুলেশন করেনি। সেদিনও এই শয়তানটাই ওর ভেতর থেকে কথা বলছিল। সুব্রেনা আমার ভয়ার্ত মুখ দেখে আবার বলল, তুই ভাবলি আমি তোর বন্ধু? তুই আমার কাছে শুধুই একটা ব্যাটারি, একটা সতেজ শরীর যার প্রাণশক্তি শুষে আমি আরো কিছুদিন এই শরীরে বেঁচে থাকতে পারবো। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। সুব্রেনা, তুমি? ও হাসলো, বলল, সুব্রেনা? এই মেয়েটার অস্তিত্ব অনেক আগে শেষ হয়ে গেছে। আমি ওর শরীরে ঢুকেছি আজ থেকে 2 বছর আগে। মেয়েটা বড্ড দুর্বল ছিল, কালো জাদু নিয়ে কৌতূহল ছিল ওর, কিন্তু কৌতূহলই ওর কাল হলো। হামদুন চিৎকার করে উঠল, বলল, আজ তোর খেলা শেষ ডাইনি। এই জায়গাটা আমরা পবিত্র মন্ত্র দিয়ে ঘিরে রেখেছি, তুই এখান থেকে পালাতে পারবি না। সুব্রেনা হামদুনের দিকে তাকালো, ওর চোখে দারুণ অবজ্ঞা। পালাবো? কে বললো আমি পালাতে চাই? তোরা দুজন আলজেরিয়ান ইঁদুর আর একটা বাঙালি গাধা মিলে আমাকে মারবি? তোদের ধারণা নেই আমি কত বছর ধরে বেঁচে আছি। কথাটা বলার সাথে সাথে সুব্রেনা 2 হাত দুপাশে ছড়িয়ে দিল। হঠাৎ চার্চের ভেতরের বাতাস উল্টো দিকে ঘুরতে শুরু করলো। তীব্র বেগে ধুলোবালি উঠতে লাগলো। মনে হলো একটা অদৃশ্য ঝড় শুরু হয়েছে ঘরের ভেতর। আমি ছিটকে গিয়ে পড়লাম এক কোনায়। হামদুন আর মরিয়ম শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মরিয়ম দ্রুত পকেট থেকে কিছু একটা বের করে ছুঁড়ে মারল সুব্রেনার দিকে। সেটা ছিল এক মুঠো লবণ আর কালো জিরা, আর সাথে পড়া মন্ত্র। আগুন জ্বলে উঠল। সুব্রেনার গায়ে সেই দানাগুলো লাগতেই নীল রঙের আগুন দপ করে জ্বলে উঠল। সুব্রেনার যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে চিৎকার কোনো মানুষের গলার নয়, যেন 1000টা শেয়ালের ডাক একসাথে।
সুব্রেনা গগন বিদারী চিৎকার দিয়ে বলল, তোদের সাহস কি করে হয়? সুব্রেনা কিংবা ওর ভেতরে সেই শয়তান এবার ভয়ঙ্কর এক রূপ নিল। ওর শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেল, হাড় মটমট করার শব্দ শোনা গেল। মনে হলো ওর মেরুদণ্ড ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওর মুখটা লম্বা হয়ে গেল। হামদুন আমাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, পালাও ব্রাদার, এখান থেকে তুমি পালাও। ও এখন নিজের আসল রূপ ধারণ করছে, আর এটা দেখলে তুমি পাগল হয়ে যাবে। আমি উঠতে চাইলাম কিন্তু পারলাম না। আমার পা যেন মেঝের সাথে গেঁথে গেছে। সুব্রেনার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়া ধীরে ধীরে একটা অতিকায় আকৃতি নিচ্ছে। সেই আকৃতিটা মানুষের নয়, আবার পুরোপুরি জানোয়ারেরও নয়। তার লম্বা লম্বা হাত, নখগুলো বর্ষার মতো, আর চোখ সে তো জ্বলন্ত কয়লার মতো লাল। সেই ছায়ামূর্তিটা সুব্রেনার শরীর থেকে অর্ধেক বেরিয়ে এসে মরিয়মের দিকে হাত বাড়ালো। মরিয়ম মন্ত্র পড়তে পড়তে পিছু হটছিল, কিন্তু ছায়ামূর্তিটার গতি ছিল বিদ্যুতের মতো। এক ঝাপটায় মরিয়মকে আছড়ে ফেললো দেওয়ালের গায়ে। মরিয়ম জ্ঞান হারালো। হামদুন মরিয়মের নাম ধরে চিৎকার করে উঠল। ও পকেট থেকে একটা তসবি বের করে সামনে ধরল, কিন্তু সুব্রেনা অট্ট হাসি দিয়ে উঠল। তোর ভাইয়ের মতো তোকেও আমি খুব ধীরে ধীরে চিবিয়ে খাবো হামদুন। তারপর সেই মূর্তিটা আমার দিকে ঘুরল। আর তুই লেখক, তোর গল্পটা এখানেই শেষ হবে না। তোকে আমি আমার গোলাম বানাবো। সারা জীবন তুই আমার হয়ে লিখবি, রক্ত দিয়ে, তোর নিজের শরীরের। আমি দেখলাম মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে। হামদুন আহত, মরিয়ম অজ্ঞান। আমার বাঁচার আর কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে আমার পকেটে রাখা সুব্রেনার দেয়া একটা জিনিসের কথা মনে পড়ে গেল। মাসখানেক আগে ও আমাকে একটা ছোট পাথর দিয়েছিল, বলেছিল ফ্রেন্ডশিপ গিফট। আমি পকেটে হাত দিলাম। পাথরটা হাতে ঠেকলো, কিন্তু এখন ওটা আগুনের মতো গরম হয়ে আছে। এটা কি কোনো সাধারণ পাথর, নাকি সুব্রেনার অবচেতন মন আমাকে কোনো অস্ত্র দিয়ে রেখেছিল নিজেরই অজান্তে? আমি পাথরটা বের করলাম। মূর্তিটা থমকে গেল। ওর লাল চোখে প্রথমবারের মতো আমি ভয় দেখতে পেলাম। ওটা ওটা তুই কোথায় পেলি? সেই ভারী গলাটা কেঁপে উঠল। আমি কিছু না বুঝেই পাথরটা সজোরে ছুঁড়ে মারলাম সুব্রেনার কপাল বরাবর। পাথরটা সুব্রেনার কপালে লাগতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। পাথরটা কোনো সাধারণ ঢিল মারার মতো শব্দ করল না, বরং মনে হলো লোহা দিয়ে জ্বলন্ত কয়লায় আঘাত করা হলো। একটা ছ্যাত করে শব্দ হলো এবং সুব্রেনার কপাল থেকে চামড়া পুড়ে ধোঁয়া বেরোতে লাগলো। সেই অতিকায় ছায়ামূর্তিটা, যেটা সুব্রেনার শরীর থেকে অর্ধেক বেরিয়ে এসেছিল, সেটা যন্ত্রণায় আর্তনাদ করে আবার শরীরের ভেতর ঢুকে গেল। সুব্রেনা ছিটকে পড়ল বেদির ওপর। আমি হাঁপাতে হাঁপাতে দেয়াল ধরে দাঁড়ালাম। হামদুন খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এলো, বলল, ব্রাদার, এই পাথর ওটা তুমি কোথায় পেলে? বললাম, সুব্রেনা দিয়েছিল। ও বলেছিল এটা ফ্রেন্ডশিপ গিফট, কিন্তু এটা আসলে কি? ততক্ষণে মরিয়ম জ্ঞান ফিরে পেয়েছে। সে টলতে টলতে উঠে দাঁড়িয়ে বলল, ওটা হিজাব পাথর, মক্কার এক বিশেষ খনি থেকে আনা। সুব্রেনার অবচেতন মন হয়তো জানতো যে সে পুরোপুরি দখল হয়ে যাচ্ছে, তাই নিজের শেষ মানবিক সত্তা দিয়ে ও তোমাকে এই রক্ষা কবচটা দিয়ে গিয়েছিল, যাতে সময় মতো তুমি ওকে থামাতে পারো। সুব্রেনা ধীরে ধীরে উঠে বসলো। ওর কপালের পোড়া দাগটা তখনও জল জল করছে। ওর চোখ এখন আর লাল নয়, কিন্তু সেখানে গভীর ক্লান্তি। ও আমাদের দিকে তাকালো, তবে এবার ওর মুখে সেই ভয়ানক হাসিটা নেই, আছে চরম বিরক্তি। সেই ভারী পুরুষালী গলায় ও বলল, তোরা বড্ড জ্বালাচ্ছিস। ভাবছিস এই পাথর দিয়ে আমাকে আটকাতে পারবি? আমি ইফরিজ আল মারিদ। 1000 বছর ধরে আমি শরীর থেকে শরীরে ঘুরে বেড়াচ্ছি। হামদুন চিৎকার করে উঠল, তুই তুই আমার ভাইকে কেন মারলি? সে তো তোকে ভালোবাসতো। সুব্রেনার শরীরে থাকা ইফরিজ বাঁকা হাসলো। ওর চোখ দুটো জ্বলে উঠল। ভালোবাসা? তুই তোর ভাইয়ের ব্যাপারে কতটুকুই বা জানিস হামদুন? তোর ভাই রিয়াদ তখন বেশ বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক। সে বেড়াতে গিয়েছিল মরক্কোতে। সেখানেই পরিচয় হয় লাইলা নামের মেয়েটার সাথে। প্রথম দেখাতেই প্রেম। কিন্তু রিয়াদ ফিরে এলো আলজেরিয়াতে। শুরু হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ।
ফোনে সোশ্যাল মিডিয়ায় ওদের কথা হতো, কিন্তু রিয়াদ জানতো না লায়লা রিয়াদকে ভালোবাসতো না, সে ভালোবাসতো রিয়াদের টাকা আর স্ট্যাটাসকে। লায়লা ছিল ভয়ঙ্কর লোভী আর ইনসিকিউর একটা মেয়ে। ইফরিস একটু থামলো, তারপর বিদ্রুপের হাসি হাসলো। সে আরো বলল, টাকার লোভ লায়লাকে অন্ধ করে দিয়েছিল। সে ভয় পাচ্ছিল রিয়াদ যদি হাতছাড়া হয়ে যায়। তাই রিয়াদ আলজেরিয়াতে থাকা অবস্থাতেই লায়লা কালো জাদুর চর্চা শুরু করে। সে মরক্কোর এক নিষিদ্ধ জাদুকরের বই সংগ্রহ করে সিহরল মাহাব্বা বা বশীকরণ মন্ত্রের শয়তানি আমল করতে থাকে। সে চেয়েছিল রিয়াদকে এমনভাবে বশ করতে যেন সে লায়লার গোলাম হয়ে থাকে। কিন্তু সমস্যা হলো, এই শয়তানি আমল বা সিহর প্রয়োগ করতে হলে ভালোবাসার মানুষকে নাগালের মধ্যে পেতে হয়, তাকে স্পর্শ করার দূরত্বে থাকতে হয়। হামদুন রাগে কাঁপছে। ও ইফরিস মারিদকে জিজ্ঞেস করলো, তারপর? ইফরিস বলল, লায়লা সে সুযোগ এলো মাস 6 পর। রিয়াদ দ্বিতীয়বার গেল মরক্কোতে। ওর একটা হোটেলে উঠল, কিন্তু ততদিনে রিয়াদ লায়লার আসল রূপ ধরে ফেলেছিল। সে বুঝতে পেরেছিল লায়লা তাকে নয়, বরং তার টাকাকে ভালোবাসে। লায়লার আচরণে অসঙ্গতি দেখে ওই হোটেলে রিয়াদ সিদ্ধান্ত নেয় ব্রেকআপ করার এবং দেশে ফিরে আসার। সে লায়লাকে জানিয়ে দেয় এই সম্পর্ক আর সম্ভব নয়। ইফরিস সুব্রেনার মুখ দিয়ে সে সময় একদলা থুতু ফেলল, তারপর বলল, আর এটাই লায়লা মেনে নিতে পারেনি। সে ভয় পেয়েছিল তার হাতের মুঠো থেকে সোনার ডিম পাড়া হাঁসটা চলে যাচ্ছে, তার এতদিনের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। তাই সে আর দেরি করেনি। রিয়াদ যখন ফ্রেশ হওয়ার জন্য হোটেলের ওয়াশরুমে ঢুকলো, লায়লা তখন সেই নিষিদ্ধ জাদুকরের বই খুলে মন্ত্র পড়া শুরু করলো। তার উদ্দেশ্য ছিল রিয়াদ বাথরুম থেকে বের হওয়ার আগেই তাকে জাদুর বাঁধনে বেঁধে ফেলা। ইফরিসের গলা এবার গম্ভীর শোনালো। কিন্তু লায়লা জানতো না যে বইটা সে কালোবাজার থেকে কিনেছিল সেটা ছিল একটা নকল বই, আর তাতে লেখা মন্ত্রগুলো ছিল ভুল এবং বিকৃত। সে ভালোবাসার জিন ডাকার বদলে ভুল মন্ত্র পড়ে আমাকে, অর্থাৎ ইফরিস আল মারিদকে ওই হোটেলের রুমে আমন্ত্রণ জানিয়ে ফেলে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তারপর? ইফরিস বলল, আমি যখন লায়লার শরীরে ঢুকলাম তখন আমার প্রচন্ড ক্ষুধা। আগুনের তৈরি জিন আমি। মানুষের মাটির শরীর আমার তাপ সহ্য করতে পারে না। নিজেকে ওই শরীরে টিকিয়ে রাখার জন্য আমার দরকার ছিল প্রচুর তাজা শক্তি বা প্রাণ শক্তি। ঠিক তখনই রিয়াদ ওয়াশরুম থেকে বের হলো। আমি লায়লার শরীর ব্যবহার করে রিয়াদকে জড়িয়ে ধরার ছলে তার সবটুকু জীবনী শক্তি শুষে নিলাম। রিয়াদ মুহূর্তের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেল। লায়লা চেয়েছিল রিয়াদকে পেতে, কিন্তু নকল বই আর ভুল মন্ত্রের কারণে সে রিয়াদকে হারালো এবং নিজেও হয়ে গেল আমার দাসী। হামদুন চিৎকার করে উঠল, শয়তান! তারপর তুই নেদারল্যান্ডস এলি কেন? ইফরিস বলল, কারণ রিয়াদ মারা যাওয়ার পর লায়লার শরীরটাও আর কাজ করছিল না, পচে যাচ্ছিল। আশেপাশের মানুষেরা সন্দেহ করতে পারত। তাই আমি লায়লাকে দিয়ে দেশ ছাড়লাম। স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে পালিয়ে এলাম, মূলত পড়াশোনা করতে নয়, বরং ভিড়ের মধ্যে মিশে নতুন কোনো সতেজ শরীর খোঁজার জন্য। আর ঠিক তখনই সুব্রেনার সাথে দেখা। ও ছিল লায়লার মতোই কৌতূহলী। তোরা ভাবছিস আমি সুব্রেনাকে কেন বেছে নিলাম? শুধুই কি কৌতূহল? না, লায়লার শরীর যখন পচে যাচ্ছিল আমি নতুন শরীর খুঁজছিলাম। লাইব্রেরিতে সুব্রেনাকে দেখে আমি চমকে গিয়েছিলাম। ওর চোখ, ওর চুলের গড়ন অবিকল লায়লার মতো। আমার মনে হয়েছিল আমি যেন লায়লাকেই দেখছি। আমি আমার আশ্রয় বদলাতে পছন্দ করি, কিন্তু আমার স্বাদ বদলায় না। সুব্রেনা ছিল লায়লারই প্রতিচ্ছবি, তাই ওকে দখল করা আমার জন্য সহজ ছিল। লায়লার পচা শরীর ছেড়ে আমি সুব্রেনার মধ্যে শিফট করলাম। আর লায়লার লাশ, ওটা তো পুলিশ অনেক আগে ওর ফ্ল্যাটে পচা অবস্থায় পেয়েছে। ইফরিস আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, আর আজ পূর্ণিমা। তোদের মতো শিকারীদের রক্ত আর এই লেখকের কল্পনা শক্তি, এই দুটো একসঙ্গে বলিদান দিলে আমি আর শরীর বদলানোর ঝামেলায় থাকবো না। আমি অমর হব। এই সুব্রেনার শরীরটাই তখন হীরের মতো শক্ত হয়ে যাবে। কথাটা শেষ করে ইফরিস 2 হাত তুলল। চার্চের ভাঙা ছাদ দিয়ে পূর্ণিমার আলো সোজা এসে ওর গায়ে পড়ল। ওই শক্তি আবার বাড়তে শুরু করলো। সেই পাথরটার প্রভাব যেন কেটে যেতে লাগলো। মরিয়ম চিৎকার করে উঠল, হামদুন, এখনই সময়। ও পূর্ণিমার আলো শুষে নিচ্ছে, এখনই কাফন মন্ত্রটা পড়।
হামদুন পকেট থেকে একটা পুরনো কাপড়ের টুকরো বের করলো। ওটা রিয়াদের লাশের কাফনের এক টুকরো, যাতে পবিত্র জমজমের পানি মাখানো আছে। হামদুন দৌড়ে গেল সুব্রেনার দিকে। ইফরিস হাত দিয়ে একটা অদৃশ্য ধাক্কা মারল, কিন্তু হামদুন আজ মরিয়া। ও ছিটকে পড়েও আবার উঠল। মরিয়ম পেছন থেকে সমানে আরবিতে মন্ত্র পড়ে ইফরিসকে দুর্বল করার চেষ্টা করছে। আমি দেখলাম সুব্রেনা ছটফট করছে। ওর ভেতরে সুব্রেনা আর ইফরিসের মধ্যে যেন লড়াই চলছে। সুব্রেনা একবার নিজের গলায় চিৎকার করছে, মার আমাকে, মেরে ফেল। আবার পরক্ষণে ইফরিসের গলায় হুঙ্কার দিচ্ছে, খবরদার। হামদুন ঝাঁপিয়ে পড়ল সুব্রেনার উপর। সেই ভেজা কাফনের টুকরোটা চেপে ধরল সুব্রেনার মুখে আর বলল, যা, বেরিয়ে যা শয়তান, জাহান্নামে ফিরে যা। ইফরিস গগনবিদারী চিৎকার করে উঠল। সেই চিৎকারে চার্চের বাকি দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। সুব্রেনার শরীর থেকে কালো ধোঁয়া ফিনকি দিয়ে বের হতে লাগলো। সেই কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠল, একটা ভয়ানক মুখ তৈরি করলো, তারপর বাতাসের সাথে মিলিয়ে গেল। সুব্রেনা নিথর হয়ে পড়ে রইল বেদির উপর। সব শান্ত, শুধু আমাদের তিনজনের নিঃশ্বাসের শব্দ। আমি দৌড়ে গেলাম সুব্রেনার কাছে, ওর নাম ধরে ডাকলাম। আমার ডাক শুনে সুব্রেনা চোখ খুলল, সেই পরিচিত মায়াবী চোখ, কিন্তু সেই চোখে এখন মৃত্যুর ছায়া। ও আমার হাতটা ধরল। সুব্রেনা ফিসফিস করে আমাকে ধন্যবাদ জানালো। ওর গলাটা এখনও নিজের। ও বলল, জানিস, ও আমাকে মুক্তি দিচ্ছিল না, খুব খুব কষ্ট হচ্ছিল। আমি যেন মিথ্যে সান্ত্বনা দিলাম। বললাম, তুই ঠিক হয়ে যাবি সুব্রেনা, তুই সুস্থ হয়ে উঠবি। সুব্রেনা ম্লান হাসল, বলল, না রে, ও আমার শরীরের সবটুকু খেয়ে ফেলেছে। ভেতরটা এখন ফাঁপা। ও ছিল বলেই আমি হাঁটছিলাম। ও নেই, আমিও নেই। হামদুন আর মরিয়ম আমার পাশে এসে দাঁড়ালো। ওদের চোখে জল। ওরা জানে সুব্রেনাকে বাঁচানো সম্ভব ছিল না। ইফরিস চলে যাওয়ার মানেই হলো এই শরীরের মৃত্যু। সুব্রেনা আমার দিকে তাকিয়ে শেষ কথাটা বলল, আমার গল্পটা লিখিস, সবাইকে জানাস যে কৌতূহল সবসময় ভালো নয়। কথা শেষ হতেই ওর হাতটা আমার হাত থেকে খসে পড়ল। সুব্রেনার চোখ দুটো স্থির হয়ে গেল। বাইরের পূর্ণিমার আলো ওর শান্ত মুখের উপর পড়ল। মনে হলো ও যেন বহু বছর পর শান্তিতে ঘুমোচ্ছে। নেদারল্যান্ডসের সেই ঘটনার পর আমি আর বেশি দিন ওখানে থাকিনি। হামদুন আর মরিয়ম ওখানেই থেকে গেছে। ওরা এখন একে অপরের সঙ্গী, এবং নতুন করে কেউ যাতে কালো জাদুর ফাঁদে না পড়ে সেদিকে নজর রাখে। আমি ফেরদৌস সাগর, এই গল্পের লেখক ও কথক। আপাতত নেদারল্যান্ডস ছেড়ে পর্তুগালে থাকি, কিন্তু আজও পূর্ণিমা রাতে যখন জানলার বাইরে তাকায় আমার গা ছমছম করে। মনে হয় বাতাসের উপরে কেউ একজন ফিসফিস করে বলছে, গল্পটা কি সত্যি শেষ হয়েছে লেখক, নাকি আমি আবার আসব নতুন কোনো শরীরে, নতুন কোনো রূপে? আমি জানলা বন্ধ করে দিই, কিন্তু ইফরিসের সেই হাসিটা মাঝে মাঝে আমার স্বপ্নের ভেতর প্রতিধ্বনি তোলে।